তো আমরা আমাদের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের জার্নি ডিমান্ড অফ ওয়াটার और কোয়ান্টিটি অফ ওয়াটার দিয়ে আমরা শুরু করতে চলেছি। তো ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিংয়ের স্কিমের যে কোনো কাজ শুরু করার আগে সবার প্রথম কাজ হচ্ছে ওয়াটার ডিমান্ড জানা। প্রথমেই আমরা একটা টার্ম সম্পর্কে জেনে নিই, টেকনিক্যাল টার্ম সম্পর্কে, যেটা আমাদের ফিউচারে বারবার লাগবে। টার্মটা হচ্ছে পার ক্যাপিটা ডিমান্ড, যেটাকে বলা হয় এলপিসিডি। এটার ফুল ফর্ম হচ্ছে লিটার পার ডে, লিটার পার ডে পার ক্যাপিটা। ক্যাপিটা বলতে জেনারেলি 1%কে বোঝায়। এই টার্মটার আরেকটা নামও আছে, যেটাকে বলা হয় অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ডিমান্ড। দুটো একই কথা, জেনারেলি এই টার্মটা খুব ইউজ করা হয়। তো এটার মানে কি, আমরা কি করে পাবো? আমরা যদি একটা ইয়ারে কোনো একটা জায়গায় টোটাল পপুলেশনের যতটা জলের ডিমান্ড সেটাকে ক্যালকুলেট করি, ঠিক আছে, সেটাকে আমি বলছি যে টোটাল, আমি বলছি ইয়ারলি ওয়াটার কনজাম্পশন ইন লিটার। একটা এরিয়ার টোটাল জনসংখ্যার যতটা ইয়ারলি কনজাম্পশন হচ্ছে সেটা বাই, এটা হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ডিমান্ড। আর পার ক্যাপিটা বলে একটা কথা আছে, মানে পার পার্সন। তাহলে কী করে বার করবো? ইয়ারলি ডিমান্ডকে 365 দিয়ে ভাগ করলাম, তাহলে ডেলি ডিমান্ড পেলাম। এবার ওটাকে যদি আমাদের পপুলেশন দিয়ে ভাগ করি, আর একটু ভালো টার্মে যদি আমি বলি কথাটা, তাহলে সেটা হলো ডিজাইন পপুলেশন। কেন ডিজাইন পপুলেশন টার্মটা ইউজ করলাম? যখন আমি পপুলেশন ফোরকাস্টিং পড়াবো তখন সবাই বুঝতে পেরে যাবে যে কেন ডিজাইন পপুলেশন টার্মটা ইউজ করলাম, ঠিক আছে। তো এইভাবে আমরা পাই হচ্ছে পার ক্যাপিটা ডিমান্ড বা অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ডিমান্ড। আমরা বারবার করে যখন ওয়াটার ডিমান্ড নিয়ে কথা বলবো তখন আমরা বারবার করে এলপিসিডি নিয়ে কথা বলবো। আচ্ছা, এবার একটু পড়ে নিই টাইপস অফ ডিমান্ড। টাইপস অফ ওয়াটার ডিমান্ড। একটা সিটির জেনারেলি যেসব সেক্টরে বা ওয়াটার ডিমান্ডকে আমরা বিভিন্ন রকম সেক্টরে ভাগ করে নিচ্ছি, যে একটা সিটির এই জায়গায় ওয়াটার ডিমান্ডগুলো এই হয়। কি সেই সেক্টরগুলো? প্রথমটা হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড। ডোমেস্টিক ডিমান্ড বলতে সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যেরকম ওয়াটার ডিমান্ড প্রয়োজন হয়, মানে আমাদের স্বাভাবিক কাজকর্মের জন্য, ড্রিঙ্কিং হোক সেটা, বাথিং হোক সেটা, কুকিং হোক সেটা, গার্ডেনিং হোক, এরকম বিভিন্ন কাজের জন্য যেই ওয়াটার ডিমান্ডটা আমাদের দরকার পড়ে সেটাকে বলা হয় হচ্ছে ডোমেস্টিক ওয়াটার ডিমান্ড। ডোমেস্টিক ওয়াটার ডিমান্ডকে ধরা হয় 135 এলপিসিডি জেনারেলি। আচ্ছা, এই যে ধরা হয় কথাগুলো আমি বলবো, এই ধরা হয় প্রত্যেকটা কোনো না কোনো আইস কোডে আছে, ঠিক আছে। যেমন এই 135 লিটার বা 135 এলপিসিডি, এটার আইস কোড হচ্ছে 1172/1993। এটাকে যদি একটু ডিটেলসে বলি আমরা, তাহলে এখানে একটা টার্ম চলে আসে। একটা হচ্ছে এলআইজি কলোনি, এলআইজি কলোনিস, আর একটা হচ্ছে ফুল ফ্লাশিং সিস্টেম। ফুল ফ্লাশিং সিস্টেমের ক্ষেত্রে এটা হচ্ছে 200 এলপিসিডি, আর এলআইজি কলোনিজের জন্য 135 এলপিসিডি। এলআইজি কলোনিজ মানে হচ্ছে, এলআইজি ফুল ফর্ম হচ্ছে লো ইনকাম গ্রুপ কলোনিজ। আর ফুল ফ্লাশিং সিস্টেম বলতে গেলে ইকোনমিক্যালি যেগুলো
উইকার নয়, সে মানে যেগুলো সেকশন ইকোনমিক্যালি উইকার, সেটার জন্য হচ্ছে এই টার্মটা ইউজ হয় এলআইজি কলোনিস। এবং বাকি যে এটা মানে এটা আরেকটা নামও আছে এইচআইজি, হায়ার ইনকাম গ্রুপ। তো এই হচ্ছে এই টার্মগুলোর মিনিং। জেনারেলি আমরা যদি কোয়েশ্চেনে কোনো কিছু বলে না থাকে, সিম্পলি জিজ্ঞেস করে যে ডোমেস্টিক ডিমান্ড কত, আমরা 135 এলপিসিডিকেই ধরবো। ডোমেস্টিক বলতে আমি বললাম যে বাড়ি ঘরের সাধারণ কাজের জন্য, মানে এলপিসিডি মানে পার ক্যাপিটা। সাপোজ আমি বলছি যে একটা বাড়িতে 4 জন থাকে, তাহলে তার কতটি জল লাগবে, এটা ইন্টু 4, সরি নট 35, ইটস 135। তাহলে 4 জন থাকলে ওই বাড়ির জন্য টোটাল ওয়াটার ডিমান্ড হবে 135 ইন্টু 4 লিটার পার ডে। তো এই হচ্ছে আমার ডোমেস্টিক ওয়াটার ডিমান্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ডিমান্ড। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ডিমান্ড যাওয়ার আগে আমরা একটা ছক দেখে নিই যে কীভাবে এই 135 এলপিসিডি বা 200 এলপিসিডির ব্যাপারগুলোকে আইএস কোড ভাগ করেছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ড্রিঙ্কিংয়ের জন্য ধরেছে, যেটা হচ্ছে ফুল ফ্লাশিং সিস্টেমের জন্য, মানে যেটা 200 এলপিসিডি, ওটার জন্য ড্রিঙ্কিংয়ের জন্য ধরা আছে 5 এলপিসিডি, কুকিংয়ের জন্য 5 এলপিসিডি, বাথিংয়ের জন্য 75 এলপিসিডি, ওয়াশিং অফ ক্লথেসের জন্য 25 এলপিসিডি, ওয়াশিং অফ ইউটেন্সিলসের জন্য 15 এলপিসিডি, ওয়াশিং অ্যান্ড ক্লিনিং অফ হাউসেস অ্যান্ড রেসিডেন্সের জন্য 15 এলপিসিডি। এভাবে বিভিন্ন কাজের জন্য আর কি এইভাবে ধরা আছে। ধরার পর যে সমষ্টিটা হয়েছে ওটা হচ্ছে 200, এইভাবে হচ্ছে ধরা হয়। আর যেটা এলআইজি কলোনিজের জন্য, মানে লো ইনকাম গ্রুপ কলোনিজের জন্য, বা জেনারেলি যেটা আমরা গ্রহণ করি, সেটা হচ্ছে ড্রিঙ্কিংয়ের জন্য 5 এলপিসিডি, কুকিংয়ের জন্য 5 এলপিসিডি, বাথিংয়ের জন্য 55, এইভাবে এই সব যে এগুলো যোগ করে 135 এলপিসিডি হয়। তো এটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নে বা কোথাও নোট ডাউন করে নে। ইন্ডাস্ট্রিয়াল এলপিসিডি মানে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ডিমান্ড। জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ডিমান্ড ভ্যারি করে, যেরকম ইন্ডাস্ট্রি তার জন্য সেরকম। জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড 14 থেকে 50-র মধ্যে ধরা হয়, কিন্তু ইন্ডাস্ট্রি বেসিসে ভ্যারি করে। যেমন খুব বড় ইন্ডাস্ট্রি হলে খুব বেশি ওয়াটার ডিমান্ড হবে, ছোটো ইন্ডাস্ট্রির জন্য অল্প ওয়াটার ডিমান্ড হবে। তবে এটাকে অ্যাভারেজ বলা হয়। যদি কোয়েশ্চেনে দেয় যে ইন্ডাস্ট্রির জন্য কত ধরা হয়, তাহলে আমাদের উত্তর হবে এক কথায় এটা। আচ্ছা, নেক্সট টাইপের হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যান্ড কমার্শিয়াল ওয়াটার ডিমান্ড। এই পার্টের মধ্যে পড়ে হচ্ছে বিভিন্ন রকমের ইনস্টিটিউট, সেটা হসপিটাল হতে পারে, হোটেল হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, স্কুল হতে পারে, কলেজ হতে পারে, রেলওয়ে স্টেশনস হতে পারে, ফ্যাক্টরি হতে পারে। ঠিক আছে, তো কমার্শিয়াল ফ্যাক্টরি আর কি। তো জেনারেলি এটাও ভ্যারি করে, সবই ভ্যারি করে। আর কীভাবে ভ্যারি করে এটার ছকটা আমি এই দুটো পড়ানোর পর দেখাচ্ছি। তো যদি আমাদেরকে এক কথায় বলতে হয়, এটা যদি এক কথায় বলতে হয়, আমি প্রথমটা একটু 2 নম্বরটা একটু বলে দিই। যদি এক কথায় কেউ জিজ্ঞেস করে, তাহলে এটা হবে হচ্ছে 14 এলপিসিডি। ঠিক আছে, যদি শর্ট কোয়েশ্চেন আসে বা এক কথায় যদি উত্তর দিতে হয়। আর ইনস্টিটিউশনাল হচ্ছে 10 থেকে 20-র মধ্যে ভ্যারি করে, 10 থেকে 20 এলপিসিডির মধ্যে ভ্যারি করে। যদি এক কথায় বলতে হয়, ওটা হচ্ছে 10 এলপিসিডি। এই টেবিলটা দেখলে আমরা বুঝতে পারবো যে কী করে বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিতে ওয়াটার ডিমান্ড ভ্যারি করে। আর পজ করে না হয় তোরা একটু দেখে নে। আর এই জায়গাটায় আমরা এটা দেখে বুঝবো যে কী করে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশনে আর কমার্শিয়াল ইয়ের জন্য, কাজের জন্য কী করে ভ্যারি করে ওয়াটার ডিমান্ড। এবার নেক্সট পেজটা দেখি, আগের পেজেরই নেক্সট পেজ এটা। তো এভাবে ভ্যারি করে বিভিন্ন ইনস্টিটিউশনাল বিল্ডিংয়ের জন্য বা বিভিন্ন রকম কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য ভ্যারি করে। তবে জেনারেলি যেটা বললাম এক কথায় বললে, যে শুধুমাত্র দিল যে ইন্ডাস্ট্রিয়ালের জন্য কতটা ওয়াটার ডিমান্ড বা কতটা কোয়ান্টিটি অফ ওয়াটার ধরা হয়, তবে সেটার এক কথার উত্তর হবে হচ্ছে
40 লিটার, কমার্শিয়ালের জন্য 10 লিটার, এইভাবে। নেক্সট যে ওয়াটার ডিমান্ড সেটা হলো ডিমান্ড ফর পাবলিক ইউজ, মানে বিভিন্ন পাবলিক ইউটিলিটিতে, যেরকম পাবলিক পার্কসে ওয়াটার দেওয়া হয়ে গেল, বা গার্ডেনিংয়ের কাজে হয়ে গেল, বা রোডে মানে রোড ধোয়া হলো, এরকম বিভিন্ন রকম কাজে যেই ডিমান্ডটা হয়, মানে পাবলিক, এটাকে বলা হয় হচ্ছে ডিমান্ড ফর পাবলিক ইউজ, মানে পাবলিক ইউটিলিটিস আর কি, পাবলিক সেক্টরে যেগুলো ডিমান্ড হয়। তো জেনারেলি আমরা পাবলিক ডিমান্ডকে 10 এলপিসিডি ধরে নিই, সরি 10 নয়, এটা আসলে 10 থেকে 20-তে ভ্যারি করে, অপশান দিলে অবশ্যই যে কোনো একটা দিবে। তো জেনারেলি আমরা পাবলিক ডিমান্ডকে 20 এলপিসিডি ধরে নিই, বা 10 লিখলেও সেটা ভুল নয়, ঠিক আছে। এবার যে ডিমান্ডটা আমরা পড়ব সেটা হচ্ছে ফায়ার ডিমান্ড। খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং ফায়ার ডিমান্ড। মডার্ন পাবলিক ওয়াটার সাপ্লাই স্কিম। মডার্ন পাবলিক ওয়াটার সাপ্লাই স্কিমে ফায়ার ডিমান্ড কীভাবে ডিফাইন করা হয়েছে যে 100 থেকে 150 মিটার পরপর অ্যাজ রিকোয়ারমেন্ট, যেরকম যেখানে রিকোয়ারমেন্ট হবে, একটা করে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবস্থা রাখা হবে। তার কাজ কি হবে? নিচে হচ্ছে জল স্টোর করা থাকবে, যেই ফায়ার এক্সটিংগুইশারটার পাইপের যেই হেড থাকবে সেটা হচ্ছে 10 to 15 মিটার অফ ওয়াটার, বা যদি আমি প্রেশারের ভাষায় বলি সেটা হচ্ছে 100 to 150 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে ফায়ার হাইড্রেন্টের পাইপের যেটা থাকবে, সেটার হচ্ছে প্রেশার হচ্ছে এরকম থাকবে, এরকমভাবে একটা ব্যবস্থা রাখা হবে, এবং সেটা যেন 4 থেকে 5 ঘন্টা চালানো যায়, ঠিক আছে। তো তাহলে কনসেপ্টটা কী দাঁড়ালো? রাস্তায় 150 মিটার পরপর, 100 থেকে 150 মিটার পরপর ফায়ার এক্সটিংগুইশার লাগানো থাকবে, বা ফায়ার হাইড্রেন্ট লাগানো থাকবে। এবার যখন কোথাও আগুন লাগবে তখন ফায়ার ব্রিগেডরা আসবে, সেই জায়গাগুলো খুঁজবে যেখানে ওই পাইপগুলো লাগানো আছে, দিয়ে নিজেদের ফায়ার হাইড্রেন্ট লাগাবে, আর সেখানে হচ্ছে জল স্টোর করা থাকবে এমনভাবে যেন 4 থেকে 5 ঘন্টা সাপ্লাই দেওয়া যায়, ঠিক আছে। আর প্রেশারটাকে হাই রাখা দরকার, কারণ জলটাকে তো পাইপের থ্রুই পাঠাতে হবে। আর আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মডার্ন ফায়ার ব্রেকআউট। তো এখানে হচ্ছে বলা হয়েছে যে 3টা মানে প্রত্যেকটা হাইড্রেন্টে 3টা জেট স্ট্রিম কানেক্ট করা থাকবে। কারণটা কীভাবে? কারণ যেই প্রপার্টিতে বা যেই বাড়িতে আগুন লেগেছে সেই বাড়ির জন্য একটা, আর তার আশেপাশের অ্যাডজাসেন্ট সাইডের অ্যাডজাসেন্ট সাইডে যেই বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর সাইডে, মানে আগুন লেগেছে যেই বাড়িটায়, পাশে একটা বাড়ি আছে, তো আগুন লাগা বাড়ির সাইডে জল দেওয়ার জন্য এরকম আরও 2টো পাইপ, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যবস্থা, মানে বলছে যে 3 জেট স্ট্রিম কানেক্ট থাকবে, কোথা থেকে? ফায়ার হাইড্রেন্ট থেকে। ফায়ার ডিমান্ডের জন্য, মানে ফায়ার ডিমান্ড কতটা জল আমরা স্টোর করে রাখবো সেটার জন্য কিছু ফর্মুলা আছে, এম্পেরিক্যাল। সায়েন্টিস্টরা কিছু ফর্মুলা দিয়ে গেছে। এম্পেরিক্যাল মানে হচ্ছে যে বারবার করে এক্সপেরিমেন্ট করে করে গ্রহণ করা ফর্মুলাগুলো। তো এরকম ফর্মুলাকে বলা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা। তোমরা ফর্মুলাগুলো দেখি এবার। তো এই হচ্ছে ফর্মুলাগুলো, এম্পেরিক্যাল ফর্মুলাগুলো। প্রথমটা হচ্ছে দ্য ন্যাশনাল বোর্ড অফ ফায়ার আন্ডার রাইটার্সের ফর্মুলা। জেনারেলি যখন পপুলেশন 2 লাখের চেয়ে কম থাকে, 2 লক্ষের চেয়ে কম থাকে, তখন হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করা হয়। এখানে ডিসচার্জ পাওয়া যায় লিটার্স ইন মিনিটে, পপুলেশন হচ্ছে ইন 1000-এ লিখতে হয়। মানে সাপোজ কোথাও একটা পপুলেশন বললো যে, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি 1000-এর পপুলেশনটা মানে কী করে ক্যালকুলেশন করতে হয়। নেক্সট হচ্ছে ফ্রিম্যানের ফর্মুলা, যারা দেখছে তারা লিখে নিও ফর্মুলাগুলোকে খাতায়। তো প্রত্যেকটা ফর্মুলায় কি পপুলেশন ইন 1000-এ লিখতে হবে। তো 1000-এর ব্যাপারটা কি আমি বোঝাচ্ছি। মানে সাপোজ বলে দিল কোথাওকার পপুলেশন হচ্ছে
1 লাখ। তাহলে এটাকে ইন থাউজেন্ডে কী করে লিখবো? তাহলে 1000 দিয়ে ভাগ করব, তার মানে 100। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা 1000-এ ক্যালকুলেশন করি, মানে পপুলেশনটা হবে ইন 1000-এ। যদি সেটা পপুলেশন 100 হয় তাহলে ওটাকেও 1000 দিয়ে ভাগ করব, তাহলে 0.1000। তো এইভাবে হচ্ছে ক্যালকুলেশনগুলো হবে, সেখানে পি এর জায়গায় 0.1000 বসবে। ঠিক আছে, ফায়ার ডিমান্ডও ভ্যারি করতে পারে, যেমন কোনো একটা ব্যস্ত শহরে যতটা ফায়ার ডিমান্ড হবে, সেটা কোনো একটা যেটা কম ব্যস্ত শহর বা কোনো একটা রুরাল এরিয়ায় সেই ফায়ার ডিমান্ডটা যথেষ্ট কম হবে। এরকম বিভিন্ন জিনিস শুধুমাত্র যে ফর্মুলা থেকেই পাবো তা না, আমাদেরকে ফিল্ডেও অ্যাসেস করে দেখতে হবে যে আমাদের কতটা কি দরকার বা কতটা সেই জায়গায় আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বা কতটা আমরা গ্রহণ করব বা কিছু পার্সেন্ট আমাদেরকে বাড়ানো দরকার কিনা, এরকম বিভিন্ন রকম জিনিস আমাদেরকে ফিল্ডে বুঝতে হবে। আচ্ছা, এরপর যেটার জন্য ওয়াটার বরাদ্দ রাখা হয় সেটা হচ্ছে হলো ফায়ার ডিমান্ড। এটাকে আমরা 6 নম্বরেও বলতে পারি, সেটা হচ্ছে ওয়াটার রিকোয়ার্ড টু তো ওয়েস্টেজের জন্য আমরা কিছু এক্সট্রা জল মানে ওয়াটার নিয়ে নিই। সেটা কীরকম ওয়েস্টেজ হতে পারে? প্লাম্বিংয়ের কারণে কোথাও পাইপ টাইপ ফেটে গেল বা কোনো কারণে আনঅথরাইজ জল চুরি করলো কেউ বা অন্য কোনো কারণে, বিভিন্ন রকম কারণে যে লসগুলো হয় সেটার জন্য আমরা যতগুলো ওয়াটারের মানে বিভিন্ন কারণে যতগুলো ওয়াটার ডিমান্ডে যে টোটালটা নেব সেটার সাথে আমরা 15% অ্যাড করে দেবো। কিসের জন্য? এই ওয়েস্টেজের জন্য। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কয়েকটা ওয়াটার ডিমান্ড। আমাদেরকে মনে রাখতে হবে যে কোনটার জন্য কত ওয়াটার ডিমান্ড। যেমন ডোমেস্টিক ডিমান্ড হচ্ছে 135 লিটার্স পার ক্যাপিটা পার ডে, মানে এলপিসিডি। পাবলিক ডিমান্ড হচ্ছে 20 এলপিসিডি। ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড 40 এলপিসিডি। ফায়ার ডিমান্ড যদি কেউ শর্ট কোয়েশ্চেনের মতো প্রশ্ন করে যে এলপিসিডির ভাষায় যদি বলি তাহলে কীরকম হবে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ফায়ার ডিমান্ডকে হচ্ছে এলপিসিডির ভাষায় যদি বলি তাহলে সেটাকে ধরা হচ্ছে 15 এলপিসিডি। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম আমাদেরকে মনে করে নিতে হবে। এবার একটা ছক আমরা দেখব যেখানে পার ক্যাপিটা সবগুলো মিলিয়ে যে পার ক্যাপিটা ডিমান্ড আমরা কতটা ধরি সেই ছকে ওখানে লেখা আছে, যে সব কিছু মিলিয়ে টোটাল একজনের সেই একজন ধরে নিলাম প্রথমে বাড়িতে আছে তখন তার জন্য কত, সে পাবলিক সেক্টরে আছে তখন তার জন্য কত, ইন্ডাস্ট্রিয়ালে যদি যায় সে তার জন্য কত হবে, সব মিলিয়ে একটা আমরা চার্ট দেখব এখন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআপ মানে হেডিং দেওয়া আছে ব্রেকআপ অফ পার ক্যাপিটা ডিমান্ড, মানে পার ক্যাপিটার জন্য সবগুলো মিলিয়ে যদি আমরা দেখি তাহলে সেটা কীরকমভাবে ভ্যারি করে। ডোমেস্টিক ডিমান্ডের জন্য 135 এলপিসিডি, পাবলিক ডিমান্ডের জন্য 20 এলপিসিডি, ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ডের জন্য 40 এলপিসিডি, কমার্শিয়াল ডিমান্ডের জন্য 10 এলপিসিডি, ফায়ার ডিমান্ডের জন্য 15 এলপিসিডি, লসেস অ্যান্ড ওয়েস্টের জন্য 50 এলপিসিডি। তো যাই হোক, এটা হলো 270 এলপিসিডি, কিন্তু জেনারেলি এটা ধরে নেওয়া হয় যে 250 থেকে 350 বা 300-এর মধ্যে ভ্যারি করে। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং এই টপিকটা যেই বই ফলো করছে সেই বইতে আছে। ঠিক আছে, এটা খুবই কমন সেন্সের ব্যাপার আর কি, মানে একবার রিডিং দিলেও কেউ বুঝতে পারবে, যে কোনো কেউই। তো আমি তো একবার বলে দিচ্ছি যে কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন ক্লাইমেটের উপর ডিপেন্ড করে, বোঝাই যাচ্ছে যে যদি গরম বেশি হয় তখন ওয়াটার ডিমান্ড বেশি থাকবে, শীতকালে ওয়াটার ডিমান্ড একদম কম থাকবে। তারপর জলের দামের উপরেও ডিপেন্ড করে, যদি দাম বেশি থাকে তাহলে মানুষের ওয়েস্ট করার টেন্ডেন্সিটা কম হবে, যদি দাম খুবই কম থাকে তাহলে মানুষ প্রচুর ওয়েস্ট করবে। ঠিক আছে, তারপর মানুষের স্বভাবের উপরেও ডিপেন্ড করে। দেখা গেল যেটাকে হ্যাবিটস অফ পিপল আর কি পয়েন্টের নাম পাওয়া যাবে বই, যে কোনো বই পাওয়া যাবে। দেখা গেলো কোনো মানুষের কি বলবো ওদের লাইফস্টাইলের জন্যই ওদের ওয়াটারের আর কি যেটা ডিমান্ড বেশি,
ওদের কাজের জন্য, ঠিক আছে। আবার কারো হ্যাবিট এরকম যে জল নষ্ট করার টেন্ডেন্সি বেশি থাকে। তারপর ইন্ডাস্ট্রির উপরেও ডিপেন্ড করে, যে যেখানে বেশি ইন্ডাস্ট্রি, যেই জায়গায় বেশি ইন্ডাস্ট্রি সেখানে ওয়াটার ডিমান্ড বেশি হবে, যেখানে ইন্ডাস্ট্রি কম ওয়াটার ডিমান্ড কম হবে। তারপরে ওয়াটারের কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে, ঠিক আছে। তারপর সাপ্লাই সিস্টেমের উপরেও ডিপেন্ড করে, যেরকম যদি সাপ্লাই সিস্টেমে যদি গড়বড় থাকে, যদি খুব বাজে সাপ্লাই সিস্টেম হয় সেক্ষেত্রে ওয়েস্টেজ বেশি হবে, বা এক্সট্রিমলি সরি আগের ভিডিওটা হটকারিতে কেটে গেছিলো হাত লেগে, তার জন্য আমি সেকেন্ড ভিডিওটা বানাচ্ছি, মানে ওই ভিডিওটারই কন্টিনিউশন পার্ট এটা, ঠিক আছে। তো কী বলছিলাম আমরা, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য রেট অফ ডিমান্ডে আলোচনা করলাম, যে কী কী ফ্যাক্টর অ্যাফেক্ট করে। এটা যে কোনো বই, যারা যেই বই ফলো করুক সেখানে সেই বই থাকবে, একবার রিডিং দিলেই বোঝা যাবে, খুবই সিম্পল একটা ব্যাপার। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, এবার যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে ভ্যারিয়েশনস ইন ডিমান্ড। আচ্ছা, আমরা একটা টার্ম পড়েছি কি, এলপিসিডি, যেটা আরেকটা মানে কি, অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ডিমান্ড। আরও দুটো টার্ম হচ্ছে, একটা হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর যদি বলি, 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড, ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড, ঠিক আছে। এটা হচ্ছে ধরা হয় 1.8 টাইমস অফ অ্যাভারেজ ডেলি ডিমান্ড। আরেকটা হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ডিমান্ড, একই ব্যাপার, ঠিক আছে। মানে আচ্ছা যাই হোক, আরেকটা হচ্ছে পিক আওয়ারলি ডিমান্ড। এটা হয় হচ্ছে 1.5 টাইমস অফ ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড। দ্যাট ইজ 1.5 ইন্টু, আমি যদি 1 মিনিট এলপিসিডিকে যদি আমি কিউ বলি, ঠিক আছে, এটাই তো এলপিসিডি, অ্যাভারেজ ডেলি ডিমান্ড, এটাকে কিউ বলি যদি আমি, এটা হচ্ছে 1.8 কিউ, তাহলে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড আমি যদি কিউ এর সাথে সম্পর্ক বার করি তাহলে 1.8 কিউ, তাহলে এটা আমার হবে হচ্ছে 2.7 কিউ। সরি আমার একটু গন্ডগোল হয়েছে, একটু গুলিয়ে গেছিলো, একটু কারেকশন করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ড, অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ড 1.5 টাইমস অফ অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ড। তো অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ড বার করা হয় হচ্ছে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড, যেটা ডেলি ডিমান্ড, ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড, ঠিক আছে, ঠিক করে লিখি, ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডকে 24 দিয়ে ভাগ করে আমরা কি পাই, অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ড পাই। আর ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড আমরা আগে বার করলাম 2 নম্বরে, এটা হচ্ছে 1.8 কিউ বাই 24, তাহলে এটা দাঁড়ালো আমাদের 1.5 ইন্টু 1.8 হচ্ছে 2.7 ইন্টু কিউ বাই 24, এই কিউ বাই 24 টার্মটার নাম হচ্ছে অ্যানুয়াল অ্যাভারেজ আওয়ারলি ডিমান্ড। আচ্ছা, আমরা এই টার্মগুলো জানলাম। আচ্ছা, ভ্যারিয়েশন ইন ডিমান্ড মানে কি বলতে চাইছে, যে আমরা যে এলপিসিডি নিচ্ছি এটা তো আমরা অ্যানুয়াল অ্যাভারেজ ডেলি ডিমান্ড নিচ্ছি, তো জেনারেলি তো সব টাইমে তো একই থাকে না, আমরা একটা অ্যানুয়াল ধরে নিচ্ছি যে 135 লিটার সব সময় লাগছে প্রতিদিনের জন্য আমরা ধরে নিচ্ছি, কিন্তু এটা তো ভ্যারিয়েন্স করে, সিজন টু সিজন ভ্যারি করে, আওয়ার টু আওয়ারও ভ্যারি করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আর কি এগুলোর সাথে লিঙ্ক, এই যে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড, পিক আওয়ারলি ডিমান্ড, এগুলোর সাথে আর কি লিঙ্ক ব্যাপারগুলো।
কীভাবে লিঙ্ক? আচ্ছা আমি একটু বলে দিই সিজনাল ভ্যারিয়েশন কীভাবে হয়। সিজনাল ভ্যারিয়েশন সাপোজ গরমকালে যখন জল বেশি লাগছে, অবশ্যই শীতকালের চেয়ে গরমকালে জল বেশি লাগবে। তো এই ভ্যারিয়েশনগুলোকে কীভাবে অ্যাডজাস্ট করা যায়, আমি একটা ছক বোঝালে মানে একটা ঘটনা বললেই বোঝা যাবে যে কীভাবে অ্যাডজাস্ট হয়। আসলে আমাদের যেই ধরা আছে, যে আমাদের ডেলি ডিমান্ডটা ধরা আছে সেটা অ্যাডজাস্টেবিলিটি, ঠিক আছে, যেন গরমকালেও অতিরিক্ত কমে না যায় বা রিজার্ভারে আমরা স্টোর করে ইউজ করতে পারি, আর শীতকালে যেন অতিরিক্ত বেশি না হয়ে যায় বা ওয়েস্টেজ যেন না হয়ে যায়। এইভাবে আমাদের এলপিসিডি বা ডিমান্ডগুলো আর কি তৈরি, ঠিক আছে। এবার আমরা একটা ডেলি ভ্যারিয়েন্সের আমরা একটা চার্ট দেখব, ঠিক আছে। আচ্ছা আমি আগাচ্ছি, ভালো ছবিটাই দেখাই, আমার বই যেটা আছে। আমরা ছকটা এখান থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন টাইমে, সাপোজ এটা বলছি আমি রাত 12টা, ঠিক আছে, 2 ঘন্টা পর পর আমি ছকগুলো দেখছি। এটা হচ্ছে আমার ওয়াটার ডিমান্ড ইন লিটারে। এই জায়গাটা যেটা দেখছি মানে 6টা থেকে 6টার ঠিক একটু পর থেকে 12টার আগে, মানে 12টা অবধি প্রায় ওয়াটার ডিমান্ড সবচেয়ে বেশি থাকে দিনে, কারণ সেই টাইমে সবাই অফিস যায় বা স্কুল যায় বা বিভিন্ন রকম কাজ, রান্না টান্না করা বা বেশিরভাগ কাজ এই টাইমটাই হয়। জেনারেলি জল যে পাঠানো হয় একটা তো অ্যাভারেজ ডিমান্ড যেটা হয় সেই অনুসারে পাঠানো হয়, যে আমরা অ্যাভারেজ 20 এরকম এই ডিসচার্জ আমরা পাঠাচ্ছি, ঠিক আছে, লিটার পার আওয়ারে আমরা 20 লিটার পার আওয়ার পাঠাচ্ছি। কিন্তু ডিমান্ডটা তো ফ্লাকচুয়েট করে, কোনো সময় জল যেটা পাঠানো হয় সেটা সম্পূর্ণ লাগেই না, যেমন এই সময়গুলো। আর এই সময়গুলো কী হচ্ছে, এই সময়গুলো জল পিকে থাকে, যে যতটা জল ডিসচার্জ হয় তার থেকেও বেশি ডিসচার্জে লাগে। তো জেনারেলি আমরা তো ট্যাপ কলে যেইটুকুটা জল আসে সেই জলটা দিয়ে তো আমরা সবসময় ইউজ করি না, আমরা কি ট্যাঙ্কি থেকে ইউজ করি, মানে আমাদের স্টোরেজ রিজার্ভার আছে। একটা রিজার্ভার হচ্ছে জেনারেলি আমাদের বাড়িতে কী থাকে, একটা রিজার্ভার মাটির তলে থাকে আর একটা হচ্ছে ছাদের উপরে থাকে। তো ছাদের উপরটা থেকে তো গ্র্যাভিটি ফ্লো হয়, মানে নিচে নেমে যায় অটোমেটিক্যালি। যখন আমরা কল, বেশিরভাগ প্রত্যেকটা কলে যেটা কানেক্ট হয়ে থাকে আমরা ওই ছাদের ওটা থেকে ছাদের ওটা থেকে কালেক্ট করি বলে আমরা বুঝতে পারি না সেরকম, কারণ জলটা যে আসছে সেটা আমরা রিজার্ভারে, নিচের রিজার্ভারে প্রথমে রিজার্ভ করছি, বা যেখানে জলের পরিস্থিতি খুব ভালো সেখানে একতলা দুতলায় যদি থেকে থাকে, মানে একতলা বা দুতলার উপরে যদি ট্যাঙ্ক থেকে থাকে তাহলে সেখানেও জল উঠে যায়। তো মোটমাট আমি ধরে নিলাম যে জলের অবস্থা খারাপ, যে বুঝছে তার বাড়ির ক্ষেত্রে তাকে পাম্প করে উঠাতে হয়। তারপর আমরা তো ওই পাম্প ট্যাঙ্ক থেকে তো ইউজ করি, রিজার্ভার থেকে তো ইউজ করি, আমরা ওভারের ট্যাঙ্ক যেটা থাকে ওখান থেকে তো আমরা জলটা ইউজ করি। তো জেনারেলি এইভাবে অ্যাডজাস্ট হয়ে যায়, যে এখানকার টাইমে যে ঘাটতিটা হচ্ছে এটা পূরণ করে দিল রিজার্ভ, কারণ আমরা জলগুলো তো রিজার্ভ করে রাখছি, এই যে ঘাটতিটা হচ্ছে এটা পূরণ করে দিল, এই পূরণ করে দিল, এইভাবে আর কি ব্যাপারটা হয়ে যায়। জেনারেলি তো একটা অ্যাভারেজ একটা তো ফ্লো থাকে জলের, কিন্তু এই যে টাইমটা হলো এটাকে বলে পিক আওয়ার, এটাকে বলে পিক আওয়ার। তো এই হলো কনসেপ্ট, যেটা হচ্ছে পিক আওয়ারলি ডিমান্ডের, এটা হচ্ছে একটা কথা, এটা হচ্ছে অ্যাভারেজ ডিমান্ডের লাইনের, অ্যাভারেজ ডিমান্ডের আর কি লাইন। এই হলো আমাদের ওয়াটার ডিমান্ডের টপিক। নেক্সট ভিডিওতে আমরা পপুলেশন ফোরকাস্টিংটা পড়বো।